পুরা আগুন দেয়া কি অবস্থা। এই এই রোডে যারা বাইক চালাবেন খুব সাবধান, খুব কেয়ারফুল। পুরা ওয়ান ওয়ে রোড। আর হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। আর সোলো ট্যুর এক কথায় হচ্ছে অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। তার কারণটা হচ্ছে একা একা যাচ্ছি কক্সবাজার। আর এই কক্সবাজারে যাওয়ার সময় কি ঘটে, ক্যামেরাতে কি হয় না হয় সব ক্যাপচার করব। অ্যান্ড খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতর থেকে। তার কারণটা একটাই, সেটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম বাইক চালায় যাচ্ছি কক্সবাজার, তাও একা একা। চলেন সামনের দিকে যাই আমরা। একটু একটু ভয়ও পাচ্ছি, কারণ একা একা এত দূর, ফর দ্য ফার্স্ট টাইম এত দূর একা একা। আরও অনেক জায়গায় ট্যুর দিছি, চেনা পরিচিত অনেক জায়গায় ট্যুর দিছি, বাট এইটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়া, এবং ফার্স্ট টাইমে একা যাচ্ছি। এবং কি বলে এটারে, যে বাইক নিয়ে, এটা দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সামনে চলেন। যদিও ব্লগটা অনেক দেরি করে শুরু করছি, কারণ বাসা থেকে বের হয়ে ডাইরেক্ট একদম সোজা চলে আসছি টোল প্লাজায়, হানি ফ্লাইওভার ক্রস কইরা এখন হচ্ছে শনির একটার দিকে ঢুকছি। সো অনেক দেরি করেই ব্লগটা শুরু করা। ইচ্ছা ছিল আগে থেকে শুরু করবো, বাট আনফর্চুনেটলি শুরু করি নাই। তারপরও শুরু তো করছি, চলেন যাওয়া যাক। আস্তে ধীরেই যাব, এই 50, 60, 70 এইটাই না যাব, এর বেশি টানাটানি করব না, কারণ যেহেতু ফার্স্ট টাইম। আর তার জন্য হচ্ছে টানাটানিটা করব না। এই তো হচ্ছিল বিষয়। আর ব্লগ টলগ করা হয় না অনেক দিন ধরে, লং রুটের বা ট্যুরের কোনো ব্লগ করা হয় না। অনেক দিন ধরে ট্যুরে বেরোই না, এই যে ঈদে বের হয়েছি, তারপরে আর বেরোনো হয় নাই। আর স্বাভাবিকভাবেই একটু বিজনেসটা ভালো যাচ্ছে না, তার জন্য আর কি মনও খারাপ। আবার ফেসবুক চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এটার জন্য মন খারাপ। ট্যুরে বের হনো হয় না, ইচ্ছা করে বের হই নেই। বাট ঈদের মধ্যে তো এই 10 দিন 12 দিন 15 দিন পয়সা থেকে কি করব, তার জন্য চলছি নিজের গতিতে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সরি ফর মাই বেটার হাফ। কারণ হচ্ছে ওরে আমি কথা দিছিলাম যে ওরে নিয়ে আমি কক্সবাজার যাব, যদি কখনো যাই ওরে নিয়ে যাব, বাট আনফর্চুনেটলি যাওয়া হচ্ছে না। কারণ কক্সবাজারের অভিজ্ঞতা একদমই নাই। সো যেহেতু নাই, সেহেতু ওরে নিয়ে যাওয়াটা আমি সেফ মনে করি নাই। তার জন্য নিজে আগে একা একা যায়া দেখতেছি যে ওইখানে মানে কি অবস্থা রাস্তার, বা কিভাবে ইয়ে করতে হয়। দ্যাটস হচ্ছে একা একা যাচ্ছি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। নেক্সট টাইম যাইবো আমার বেটার হাফকে নিয়ে। তো সরি জান, তোমাকে নিয়ে যেতে পারলাম না, নেক্সট টাইম যাব। আচ্ছা, মদনপুর যাওয়ার পথে এখানে একটা বাইকে দেখলাম আগুন ধরে গেছে। কিভাবে আগুন ধরছে জানি না, বাট যাওয়ার সময় দেখলাম, মদনপুরটা ক্রস করলাম, এখানে দেখে আগুন ধরেছে। ভাই কিভাবে ধরছে আগুন?
সাইলেন্সারের থেকে? ও মাই গড। হ্যাঁ, এই যে পলিস্টারের ইয়া ছিল এই জন্য। পুরা আগুন দেয়া কি অবস্থা। আল্লাহ মাফ করে, ওই যে প্রাইভেট না বললে তো আরো বিপদ হয়ে যেত। আপনারা যারা ব্যাগ বাধাই করেন, আসলে এই সাইডে ব্যাগ বাধাই করা উচিত না, কারণ এটা গরম হয়ে পলিস্টার জাতীয় কোনো কিছু থাকলে এটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো থেকে খুব সাবধান। ঢাকা চিটাগাং হাইওয়েতে আমার মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী মানে উল্টা রাস্তায় কেন এত বাইক বা অটো অথবা অন্য অন্য গাড়িগুলো যায়, সেটা হচ্ছে এখানে সচরাচর একদম অনেক দূরে দূরে ইউটার্ন গুলো আছে, ইউটার্ন গুলো অনেক দূরে দূরে, দ্যাটস ওয়াই হচ্ছে এই বাইক বা গাড়ি বলেন বা অন্য অন্য যানবাহন যেগুলো আছে, হ্যাঁ, সেইগুলো হচ্ছে উল্টা যায় এই ঘোড়ার কারণে। তো এইখানে উচিত এইখানে উচিত যে একটু ঘন ঘন করে ইউটার্ন গুলা দেওয়া, তাইলে হয়তোবা উল্টা রাস্তায় যে গাড়িগুলো আসে সেইগুলা মেবি এইটা আর আসবে না। আমার আমার ধারণা মতে ইউটার্ন গুলা বা মাঝে মাঝে একটু গ্যাপ করে দেওয়া, কাইটা দেওয়া মাঝে মাঝে, এইটা যদি হয়ে থাকে তাহলে আমার মতে যে এই কিছু ধরেন উল্টা যে যানবাহনগুলো আসে সেগুলো আসবে না। আচ্ছা, সকালটা অনেক ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। সকালটা ভালো লাগতেছে এই কারণে, সকালের যেই আবহাওয়াটা, এই আবহাওয়াটার জন্যই ভালো লাগতেছে বেশি। আর খারাপ লাগতেছে একটা কারণে, সেটা হচ্ছে আস্তে আস্তে কয়েকটা সিনারিও চোখে পড়লো। মানে বাইকের হেলমেট ছাড়া এটা অহরহ যাচ্ছে, বাট মাঝখানে একটা ইনসিডেন্ট ভিডিওতে দিবনে দেখেন, মদনপুর ক্রসটা কইরেই একটু সামনের দিকে আগায় দেখে একজনের বাইকে আগুন লেগে গেছে। আগুনটা কিভাবে লাগছে সেটা হচ্ছে সাইলেন্সারের থেকে, আমি ভিডিওতে ইন ডিটেলস বলা আছে। তো আপনাদের কাছে একটাই ইয়া যে যদি কখনো লং ট্যুরে অথবা লং রুটে অথবা আপনারা দূরে কোথাও যাচ্ছেন, কাইন্ডলি সাইলেন্সারের মধ্যে কোনো ব্যাগ প্যাক এগুলা বাইধেন না। তার কারণ হচ্ছে সাইলেন্সার গরম হইয়া দেন হচ্ছে ওই যে কিছু পলিস্টার টাইপের যেই ফ্যাব্রিক ইয়েগুলো থাকে, আমাদের যে বাঞ্জি কর্ডগুলা, এই বাঞ্জি কর্ডগুলো হচ্ছে পলিস্টার টাইপের, তো দ্যাটস হচ্ছে হলো এই প্রবলেমটা হয়, এই প্রবলেমটা হয়। তো আপনারা কাইন্ডলি যে ইয়ে করেন না, এই মানে হাইওয়েতে চলার সময় অ্যাটলিস্ট, যে হাইওয়েতে না যে কোনো জায়গায় অ্যাটলিস্ট সাইলেন্সারের উপরে ইয়েটা মানে কোনো ব্যাগ ট্যাগ রাইখেন না। মেঘনা সেতু এইটা মানে আমার কাছে কেন জানি না এই সেতুটা ভাল লাগে। একবার মামা বাড়ি গেছিলাম, আমার মনে আছে, এই মেঘনা সেতুর উপরে 6 ঘন্টা বসে ছিলাম জ্যামের কারণে। মারাত্মক লেভেলের জ্যাম, মারাত্মক বলতে মারাত্মক। এরপরের থেকে মামা বাড়ি মানে বাস দিয়ে যাওয়া ভুলেই গেছি। সো সেতুটা যদিও ভাল লাগে এই কারণে, এই একটা কারণেই সেতুটা ভাল লাগে যে এই জ্যামে বসে ছিলাম, একটা স্মৃতি, এটা ধরা যায় একটা স্মৃতি। সো এই হচ্ছিল বিষয়, ভয়ানক স্মৃতি এইটা, শুধু স্মৃতি না, ভয়ানক স্মৃতি। আচ্ছা, এইটা হচ্ছে মেঘনা গোমতী সেতু। হুম, এইটা, হ্যাঁ এটা মেঘনা গোমতী সেতু। তো মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, আর এইটার মধ্যে আমার কোনো ধরেন বাজে অভিজ্ঞতা নাই, মনে করার মতো জিনিসও নাই, হ্যাঁ, বাট
এইটাও একটা ভালো লাগার জিনিস। এইটাও একটা ভালো লাগার জিনিস। সেটা হচ্ছে যে এই সেতুটা আমার কাছে, মানুষের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে বাংলাদেশের যতগুলা সেতু আছে সবগুলোই ভাল লাগে। সবগুলোই ভাল লাগে। বাট লাস্ট গেছিলাম হচ্ছে যশোর গেছিলাম, লং রুটে ট্যুরে গেছিলাম যশোরে। যশোরের ট্যুরে একটা সেতু আছে, সেইটা দেখে আসলে বেশি ভাল লাগছে। মানে ওইটা ধরেন কিছুটা বিদেশের একটা ইয়ে আছে, সেতু আছে, ওইটার মতো করার চেষ্টা করছে, বাট ভাল লাগছে ওইটা। জোস, এক কথায়, এক কথায় জোস। মানে আসলে বাংলাদেশে ঘোরার মতো অনেক জায়গা আছে যদি আমরা ঘুরতে পারি। বাংলাদেশ আমারও ধরেন একটা টার্গেট আছে যে আমি হয়তো বা, যদি উপরওয়ালা মানে বাঁচায় রাখে আর যদি ঠিকঠাক মতো রাখে আর যদি বাইক থাকে, আমি হয়তোবা বাংলাদেশ ট্যুর শেষ করে আমি হয়তোবা বিদেশে যাইতেও পারি, বাংলাদেশের বাইরে যাইতেও পারি, যদি উপরওয়ালা আমারে বাঁচায় রাখে এবং সুস্থ সবল রাখে আর বাইক যদি থাকে। গৌরীপুর ক্রস করলাম কিছুক্ষণ আগে, ঘড়ির টাইমটা দেখলাম, সামান্য একটু থেমে টানা 1 ঘন্টা, মানে পাক্কা 1 ঘন্টা লাগছে। আমি 6টার দিকে রওনা দিছি ঢাকা থেকে, আমার বাসা থেকে 6টার থেকে রওনা দিছি। 1 ঘন্টা লাগছে, একদম পাক্কা 1 ঘন্টা লাগছে। আরো কম সময়ে আসা যেত, বাট আমি ওইভাবে রেফ করি নেই, দ্যাটস ওয়াই হচ্ছে 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টায় গৌরীপুর। এখন উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমার মামাতো ভাই উঠবে, তো ওরে পিক করে দেন হচ্ছে ওকে নিয়ে কক্সবাজার, যদিও মামাতো ভাই কক্সবাজারই থাকে। আহ তার জন্য হচ্ছে প্যারা নাই, কোনো প্যারা নাই। মামাতো ভাই কক্সবাজার আছে, ওর বাসায় উঠবো। তো দ্যাটস ওয়াই হচ্ছিল আমার হোটেল টোটেলও বুক দিতে হয় নাই। আর হোটেলও শুনছি যে অনেক, যে মানে অনেক রাশ। দ্যাটস ওয়াই হচ্ছে আপাতত প্যারা খাইতাছি না। তারপর রাস্তায় যাইতে যেতে জানি না যে কি অবস্থা হবে, কারণ একা বের হইছি তো। একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে, বাট ভয় ভয়ও লাগতেছে। মানে একা এত বড় একটা লং জার্নি, প্রায় 400 কিলো, 400 কিলো প্লাস। তো এর জন্যই আর কি বেশি ইয়া লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। যদিও চিটাগাং এর পর আর তেমন কোনো ভয় থাকবে না, কারণ হচ্ছে চিটাগাং এর পর বাইকে দেবো চালাইতে। তারপরও আমার মতে গতে ঠিক নাই যে নিজেও চালাইতে পারি, যদি দেখি যে নিজে চালাইতে পারবো কন্ডিশন বুঝা। যদিও আমার এই বাইকটাতে তেমন কোনো ব্যাক পেন হয় না, রিস্ট পেন হয় না, কমফোর্টও আছে। সো এমনও হইতে পারে আমিই চালাইতে পারি। যাই হোক, জার্নিটা খুব এনজয় করতেছি, এক কথায় অনেক এনজয় করতেছি। চলেন সামনেই যাই। আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, মানে ক্যামেরার পিছনে কথা বলা, মারাত্মক লেভেলের কষ্ট লাগে আমার। ধরেন ডিজাইন, আমি বেসিক্যালি ডিজাইনার, তো আমার যত কঠিন ডিজাইন দেন আমার কাছে সোজা লাগবে, বাট ক্যামেরার পিছে কথা বলাটা না, মানে একটা অন্যরকম কষ্ট, এটা অন্যরকম কষ্ট। যাই হোক, ভাল লাগতেছে, এই হচ্ছিল বিষয়। আর ঈদ সিজন তো পুরা রাস্তা ফাঁকা, পুরা রাস্তা ফাঁকা। মানে
কি একটা অবস্থা! এই রোডটা যদি সারা বছর পাইতাম, মানে ভাইরা ছিঁড়া বের হয়ে যেতাম। যদিও আমি স্পিডিং এর বিপরীতে, বাট এইসব রোড পাইলে আসলে স্পিডিং করা লাগে না, অটোমেটিক আইসা পড়ে। তারপরও সাবধান, কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তা তো যে কোনো সময় টেসলা সারেরা ধরেন আইসা পড়ে যে কোনো জায়গা থেকে চাট চাট করে ঢুকায় দেয়। সো এগুলি থেকে সাবধান। আর লাস্ট এই রোডে গেছিলাম হচ্ছে সাজেক। তো সাজেকে এমন ভিউ পাই নাই, কারণ হচ্ছে সাজেকে আমরা রাত্রেবেলা রওনা দিয়েছিলাম, তো এমন ভিউ পাই নাই, হচ্ছে ভিডিও করতে পারি নাই। বাট আজকে পুরা ফুরফুরা, ভোরবেলা রওনা দিছি একার জন্য, কালকে রাত্রে রওনা দেই নাই, ভোরবেলা রওনা দিছি তার জন্য। ভোরবেলা বলতে 6টা বাজে রওনা দিছি, এটা 5টা বাজে হইলে আরো বেশি ভালো হইতো, বাট 5টা বাজে উঠতে পারি নাই। এই যে দেখছেন, বলতে না বলতে একটা ঠাস করে ঢুকায় দিছে। এই দেখেন, মানে এইটা এইটা কোনো কথা? একটা হাইওয়ে রোডের মধ্যে এরকম করে ওভার, মানে ডান দিক থেকে আইসেই রাস্তার এই পার। এইটা মানে আসলে দুঃখজনক বিষয়। এই জিনিসগুলা প্রশাসন যদি এই জিনিসগুলা দেখতো, তাইলে আর এরকম হইতো না। ইলিয়টগঞ্জ রোড অনেকদিন পর আসলাম, অনেক আগে আসছিলাম, 13 সালে আসছিলাম, 2013 সালে আসছিলাম এইখানে। এইখানে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে আমার। এই যে মুরাদনগরের যে রাস্তাটা, এই রাস্তাটাতে মানে রাত্রে বেলা বাইক অথবা যে কোনো গাড়ি ওনারা না করে যাইতে, বাজে এক্সপিরিয়েন্স, মারাত্মক। এখানে ডাকাতি হয়। এখানে আমি 13 সালে আসছিলাম, তো 13 সালেও এখানে ডাকাতি হইতো। এরপর আর আসা হয় নাই। এই বাম দিক দিয়ে হচ্ছিল মুরাদনগর। তো যদিও 8-10টা বাইক থাকলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, বাট তারপরও রিস্ক নেওয়াটা ঠিক না। আহ, এই 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 রাতের রাইডগুলা, অ্যাটলিস্ট মুরাদনগরের রাস্তায় যারা রাইড করেন বা রাইড করতে যাচ্ছেন, রাত্রটা অ্যাভয়েড করেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকে বললাম, আর ক্যান্টনমেন্ট এরিয়ার সামনেই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। মানে অ্যাক্সিডেন্ট বলতে আগেই অ্যাক্সিডেন্ট করছে, বাট হচ্ছে পুলিশ আইসা উদ্ধার করছে। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, মানে রাস্তার মাঝখানে ডিভাইডারের মধ্যে উঠায় দিছে। বাট আমার আমার যদি ব্যক্তিগত মতামত শুনতে হয়, ট্রাক ড্রাইভাররা মানে অনেক দূরে দূরে গাড়ি চালায়, একটু রিস্ক নেয় না, হচ্ছে তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালায়। তো এই কারণেই হচ্ছে ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো একটা ড্রাইভারের উচিত যে নির্দিষ্ট পরিমাণ একটা রেস্ট নিয়ে তারপর হচ্ছে গাড়িটা চালানো। কারণ হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে শুধুমাত্র গাড়ির ক্ষতি না, তারও ক্ষতি, এবং তার পরিবারেরও ক্ষতি। গাড়ির তো অবশ্যই ক্ষতি, একটা জীবনের আগে গাড়ি হয় না, বাট তারপরও একটা নির্দিষ্ট পরিমাণ রেস্ট নিয়ে দেন হচ্ছে গাড়িটা রাইড করা উচিত। ট্রাক হোক, বাস হোক, একটা নির্দিষ্ট পরিমাণ একটা রেস্ট নিয়ে তারপর করা উচিত। হাইওয়েতে সব সময়, অলওয়েজ হাইওয়েতে লুকিং গ্লাস সব সময় দেখবেন।
1 মিনিটে মিনিমাম 6 থেকে 7 বার, পারলে 10 বার লুকিং গ্লাসটা আপনারা দেখবেন। কারণ হচ্ছে লুকিং গ্লাসটা না দেখার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হয় হাইওয়েতে। সো আমাদের উচিত যে লুকিং গ্লাসটা বারবার ফলো করা। কারণ হচ্ছে লুকিং গ্লাসটা দিছেই ফলো করার জন্য আপনার পিছে যে গাড়িটা আছে বা বাসটা আছে তার দূরত্ব অনুযায়ী আপনার সেফ সাইডে চলে যাওয়ার মতো। আর এই যে দেখেন রাস্তার রাজা, এইটা হচ্ছে রাস্তার রাজা। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে সিএনজি বলেন, অটো বলেন, মানে ভ্যান গাড়ি বলেন, সব উল্টা দিকে আসে। এই হচ্ছে আমার ফেভারিট গাড়ি সিএইচআর। কোনো সময় যদি উপরওয়ালা তৌফিক দেয় একটা সিএইচআর নিব। তো এইগুলা থেকে খুব কেয়ারফুল, এই উল্টা দিকে আসা গাড়িগুলো বা যানবাহনগুলো থেকে খুব কেয়ারফুল। এখানে প্রাইভেট কারও আমি দেখছি যে উল্টা দিকে আসে, সো খুব কেয়ারফুল। এই তো, তারপরে হচ্ছে রাস্তায় আছি, কোথায় আছি বলতে পারতেছি না। ফেনীর উদ্দেশ্যে আছি। ফেনী এখান থেকে মেবি 34 বা 32 কিলো, মেবি, আমার যদি ভুল না হয়ে থাকে। ফেনী 34 অথবা 32 কিলো এখান থেকে। সো ফেনীতে গিয়ে একটা ব্রেক দিব, তারপর হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে আমানডাঙ্গা বাজার। তো চলেন, বাকিটা ফেনীতে গিয়েই কথা হবে। আচ্ছা, ফেনীতে ঢুইকা পড়ছি আমি। আর ফেনীতে ঢুকতে টোটাল টাইম লাগছে কত এটা পরে বলতাছি। বা রেস্ট নেই, মানে একটু একটা চায়ের দোকান, ভালো একটা চায়ের দোকান পাইলে দাঁড়াবো, সেখানে একটু চা খাবো। একটু গাড়িটাও থামাইতে হবে, অনেকক্ষণ ধরে চালাইতেছি, একটানা চালাইতেছি। তো দেখবো যে কতক্ষণে আসছি ফেনীতে, ফেনী পর্যন্ত কতক্ষণে আসছি। মাঝখানে 3টা টি ব্রেক নিয়েছি, 2টা টি ব্রেক নিয়েছি, 3টা না, দুই 2টা টি ব্রেক নিয়েছি। সো সামনে যদি কোনো ভালো ইয়ে পাই, টি স্টল পাই, টি স্টল পাইলে ওইখানে দাঁড়াবো এবং দেখবো যে কতক্ষণে ফেনী আসলাম বা কত কিলো আসলাম, কতক্ষণে কত কিলো আসলাম। তো চলে। এইটা হচ্ছে ফেনী হাজিলপুর, ফেনী সদর। আর হচ্ছে আমি টোটাল আসছি, এখন বাজে হচ্ছে 9টা 6, পাক্কা 3 ঘন্টা। 3 ঘন্টায় ফেনী সদর। ঠিক আছে কিনা জানি না, বাট 175 কিলোর মতো মনে হয় চলছে মেবি। তো এখানে হালকা পাতলা একটু রেস্ট নেবো, রেস্ট দিয়ে দেন হচ্ছে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা, ফেনী থেকে বাইক স্টার্ট দিলাম, মানে ফেনী সদর থেকে চট্টগ্রাম পর্যন্ত 70 কিলো রাস্তা। তারপর হচ্ছে 70 কিলোর পর তারপর আবার ধরেন আরো 150 কিলো। চট্টগ্রাম থেকে 150 কিলো হচ্ছে কক্সবাজার। তো মোটামুটি ধরতে গেলে টাইনা টুইনাই আসছি। কারণ হচ্ছে ঢাকা, আমার বাসা থেকে ফেনী পর্যন্ত আমার আসতে লাগছে একদম বরাবর 3 ঘন্টা। তো মোটামুটি রাস্তাও ফাঁকা আছে, একটু টাইনাও আসছি, আবার ব্রেকও নিছি মাঝে, তিনটা তিনটা ব্রেক নিছি। সো মোটামুটি টাইনেই আসছি। 3টা ব্রেকে দেখা গেছে যে 15 মিনিট করে হইলো, 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট করেই ব্রেক হবে। 3 × 45 মিনিট ব্রেক ছিল, তার মানে 2 ঘন্টা 15 মিনিটে আমি, আনবিলিভেবল, আমি ফেনি 2 ঘন্টা 15 মিনিটে, বিলিভ করা যায়? Right? আরো বড় বড় রাইডাররা আছে, তারা আরো আগেই আসে। আমি ব্রেকটা না দিলে আরো আগে আসতে পারতাম। সো আমার কোনো প্যারা নাই, যেহেতু আমি সিঙ্গেল যাচ্ছি। এই যে দেখেন রোডের রাজা,
রোডের রাজা। একে তো হেলমেট নাই, দুয়ে হচ্ছে হলো উল্টা দিকে চালাইতেছে। মানে কি বলুম, এগুলো আসলে প্রশাসনের আইনের আওতায় আনা উচিত। এগুলারে এগুলাকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে এইগুলোর জন্যই ম্যাক্সিমাম হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, ম্যাক্সিমামই যদিও রাত্রে হয়, বাট রাত্রে হয় তার কারণ হচ্ছে এই সব কারণে। একদম দেখেন না, মাঝখানে একদম মাঝখান বরাবর আসে। একে তো উল্টো আসতেছে, তারপর আবার মাঝখান বরাবর আসে। অ্যাক্সিডেন্ট হইব না কেন? ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো দেখবেন রাত্রে হয়। ম্যাক্সিমাম একদম 90% অ্যাক্সিডেন্টগুলো রাত্রে হয়। তারপরেও কিছু কিছু ধরেন আমাদেরও ভুল থাকে। আমাদের ভুলটা কিভাবে থাকে? আহ, ধরেন আমি কন্ট্রোল করতে পারি হচ্ছে 100 পর্যন্ত, আমি টানতাছি 120-এ। সেটারও কিছু বিষয় থাকে। বাট অ্যাক্সিডেন্টের সব থেকে মূল কারণ, আমি আমার অ্যানালাইসিসে যেটা বলে যে এটার মূল কারণ হচ্ছে উল্টা দিক থেকে আসা গাড়িগুলা, যানবাহনগুলা। গাড়ি বলতে যানবাহনগুলা। আমি আপনাদের দেখাবো যে উল্টা দিক থেকে প্রাইভেট কারও আসে। সব হাইওয়েতে উল্টা দিক থেকে প্রাইভেট কারও আসে, আর এক কাকা তো পুরা প্রস্তুত হয়ে রয়েছে উল্টা দিকে যাওয়ার জন্য। মানে আর এই যে কিছু জায়গা দেখবেন, কিছু জায়গায় জায়গায় সাইনবোর্ড থাকে। হুম মানে যদিও এটা হচ্ছে সতর্কতামূলক সাইনবোর্ড, বাট এইগুলা লেখাটা কি খুব বেশি জরুরি? কারণটা হচ্ছে সাইনবোর্ডটা এরকম থাকে, দুর্ঘটনা প্রবণমূলক এলাকা। মানে এইগুলা কি লেখা অত্যন্ত জরুরি। এইগুলা একটা বাইকার যখন এগুলা দেখে, অথবা কোনো চালক যদি এইগুলা দেখে, নিজের মন থেকেই তো ঘাবড়ায় যায়। সে তার যানবাহন বা গাড়ি বলেন, বাইক বলেন বা ট্রাক বলেন, যেটাই বলেন, সে চালাবে কি এটা দেখেই তো আহ, আহ, মানে হয়ে যায়। মানে এটা এটা দেখলেই তো ভয় ঢুকে যায় মনের ভিতরে, যে দুর্ঘটনা প্রবণমূলক এলাকা। হ্যাঁ, এইগুলো আসলে দেওয়াটা উচিত না। হ্যাঁ, আপনি যেখানে যেখানে দুর্ঘটনা প্রবণমূলক এলাকা, এই জায়গায় এই জায়গায় আপনি মানে পুলিশ বা ট্রাফিক ট্রাফিক বসাইতে পারেন। হুম, যে হাইওয়ে পুলিশ যারা কন্ট্রোল করে, তাদের বসাইতে পারেন এসব জায়গায়। বাট এই সাইনগুলো যখন থাকে না, তখন একটা চালকের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে হাইওয়েতে দেওয়া উচিত না আমি মনে করি। তারপর তো অভিজ্ঞ মানুষ ছাড়া বা বিশেষজ্ঞ মানুষ ছাড়া এগুলো বসানো হয় নাই। সো আমি আমার থেকে, আমার অ্যানালাইসিসে আমি বললাম, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বললাম যে এইগুলা দেখলে একজন ড্রাইভারের বা একজন বাইকারের হ্যাঁ, যে চেঞ্জ হয়ে যায়, মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত। এই জিনিসগুলো কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত যে দুর্ঘটনা প্রবণমূলক এলাকায় আপনার হাইওয়ে পুলিশ থাকবে, বা সিগন্যাল দেবে আস্তে যাইতে বা স্লোলি যাইতে, এটা সিগন্যাল দিবে। এই যে দেখেন আমার সামনে যে বাইকটা আছে, বাইকটা হেলমেট থাকা সত্ত্বেও হাইওয়েতে হেলমেট পরে না। আচ্ছা, আমি একটু কথা বলি। দেখেন কি বলে। ভাইজান, হাইওয়েতে হেলমেটটা পইরা নেন, হাইওয়েতে হেলমেটটা পইরা নেন। দেখেন কি বলে। হাইওয়েতে হেলমেটটা পইরা নেন। না, পড়তাছে, হেলমেটটা পড়তাছে।
দেখেন, মানে লোকটা বললো হ্যাঁ হ্যাঁ, এই লোকটা খুলতাছেও, আর যে রাইডার আছে উনি না করতেছে, মেবি থামায়া তারপর হেলমেটটা পরবে। ভাইয়া কি রাগ করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটাই হোক, কারণ হচ্ছে হাইওয়ে তো, মানে আমরা যদি, হ্যাঁ হ্যাঁ, আপনি কি হিন্দু দাদা? আপনি হিন্দু? আচ্ছা, আমিও হিন্দু। আচ্ছা, ঢাকা থেকে। হ্যাঁ, সাথে চট্টগ্রাম থেকে আমার মামাতো ভাই উঠবে, কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই তো হাইওয়েতে একটু দাঁড়াই, হ্যাঁ। দেখ, একটু দাঁড়াই দাদাদের সাথে। আসলে মানুষের সাথে সম্পর্ক করাটা অথবা মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করাটা, এইটা সবার দ্বারা হয় না, বা সবার মধ্যে নাই এই জিনিসটা, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ হচ্ছে এই যে দাদাটার কথা বললাম, মানে হেলমেট ছাড়া চালাইতাছে, উনি হেলমেট ঠিকই পরছে, বাট রাস্তার মাঝে পরিচয় হয়ে গেল। তার থেকে বড় কথা হচ্ছে উনি আমার মামার বাড়ির দেশের লোক, মানে শুনেও ভাল লাগতেছে। ওনার সাথে কথা বললাম এবং সামনে গিয়ে আমরা হচ্ছে একটু নাস্তা করব। তো দাদা বলল যে দাদা আসেন একটু নাস্তা করি আমরা সবাই মিলে। সো আমি মনে করি যে এই রিলেশনশিপ বিল্ড আপটা এটা আসলে সবাই পারে না। আমার কাছে ভালো লাগলো, দাদাটা যথেষ্ট কোঅপারেটিভ ছিল বা যথেষ্ট ফ্র্যাঙ্কলি ছিল। আমার কাছে ভালো লাগছে বিষয়টা, বিষয়টা ভালো লাগছে। মানে কথায় কথায় পরিচয় হয়ে গেল, কথায় কথায় মানুষের সাথে এরকম ভাবেই পরিচয় হয়। আমাদের পরিচয়গুলো মানুষের সাথে রাস্তায় যে পরিচয়গুলো হয়, এটা এইভাবেই হয়। এইটা আসলে, মানে এটা আমার কাছে আমার মনে হয় যে এইটা আহ, আমার গড গিফটেড একটা জিনিস। আমি যে কোনো মানুষের সাথে যে কোনো পরিস্থিতিতে মানায় নিতে পারি, এইটা আমার কাছে মনে হয় যে গড গিফটেড। সো ঠিক আছে, আমরা সামনে যে নাস্তা করব, and তারপরে আবার আসতেছি। আচ্ছা, দেখতে দেখতে চট্টগ্রাম আইসা পড়লাম। এই হচ্ছিল চট্টগ্রাম মেইন গেট বলে, বা বাইজিৎ লিংক রোড যেটা, এটা হচ্ছে ওয়েলকাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গেট। ঢুকলাম চট্টগ্রাম, দেখতে দেখতে চলে আসলাম। মানে আমি নিজেকে বিলিভ করাতে পারতেছি না যে এত দূর চলে আসছি। হ্যাঁ, মানে আমার একটা সব থেকে বড় জিনিস হচ্ছে কি, মানে আমি সেলফ কনফিডেন্স যেটা আছে, সেলফ কনফিডেন্সটা আমার একটু বেশি ধরতে গেলে। কারণ হচ্ছে এইটা আমার ছোটবেলা থেকে যে কোনো কাজের কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকে, যে কোনো কাজ যত কঠিন কাজ হোক। মানে আমি ওই হেরে যাওয়ার মতো, হেরে যাওয়ার মতো আমি ওই চিন্তা ভাবনা করি না। হয়তো শিখবো, নাইলে করব, পারবো। এক কথা হচ্ছে এটা, আমার আমার মূল কনসেপ্টটা হচ্ছে এটা, যে হয়তো শিখবো নাইলে পারবো। আমার হেরে যাওয়ার প্রবণতাটা খুব কম। আমি চিন্তাও করতে পারি নাই আমি এত দূর এই চট্টগ্রাম পর্যন্ত আমি একা আসবো, এটা আমি চিন্তাও করতে পারি না। আমি কালকে রাত্রেও দুই তিনজনের ফোন দিচ্ছি যে যাওয়ার জন্য, বা আমার গ্রুপে কয়েকজনকে বলছি যাওয়ার জন্য। হয়তো তারা ব্যস্ত, অথবা অনেকে অনেক জায়গায়, অনেকে অনেক জায়গায় গেছে, অনেকে অনেক জায়গায় ঈদে ঘুরতে চলে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আহ, আসা হয় নাই।
আবার বাইরের থেকেও 2-3 জনরে ফোন দিছিলাম। তারা হচ্ছে একজন একজন আছে হচ্ছিল ইসে বরিশাল, আরেকজন যাইতে পারবে না, বাইক ম্যানেজ করতে পারবে না বা বাইক নাই, এরকম কিছু। বাইকটা বিক্রি করে ফেলাইছে, বাইক নাই। তো তারপরে আর কি রাত্রেবেলায় চিন্তা করলাম যে ঠিক আছে, যাওয়া যাইব, একাই যাবো। হ্যাঁ, যাওয়া যাইব, একাই যাবো। ওই চিন্তা ভাবনা থেকে মানে একাই আসা। যাই হোক, ওই মামাতো ভাই দাঁড়ায় আছে, ওরে নিয়া তারপর কক্সবাজারের দিকে রওনা করব। এই যে আমাদের স্যার আইছে, মানে আধা ঘন্টা দাঁড়া করা রাখছে, আধা ঘন্টার বেশি হইব। স্যার আইছে, উঠেন স্যার, উঠেন। মানে আউনের কথা ওর আগে, আর আইছে আমি আগে, মানে কি কমু। স্যার হেলমেটটা পরেন। আচ্ছা, এদিক এদিক দিয়ে বাইরে মুখে লেগা। আচ্ছা, চট্টগ্রাম তো আসলাম, এখন হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। এখনো ঘন্টা দেড়েক লাগবো। তবে চট্টগ্রাম আইসা একটা ফিল পাইলাম যে শহরে শহরে একটা ভাব আছে। চট্টগ্রাম শহরটার মধ্যে ঢাকা শহরের মতো একটা ভাব আছে। আচ্ছা, দেখি টানেল দেওয়া যেতে পারে কিনা। কর্ণফুলী টানেল দেওয়া যেতে পারলে তো সুবিধা হইব। ও, রাস্তার মাঝখানে মসজিদ, ভালো। ঠিক আছে, দেখি টানেল দেওয়া যাওয়া যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রামের একটা ক্রিকেট স্টেডিয়াম। আমরা এখান দিয়েই যাচ্ছি। মেবি এটার নাম হচ্ছে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। শালা এদিকেও উল্টা, মানে এই চট্টগ্রাম স্টেডিয়াম, সাগরিকা স্টেডিয়াম এটা। আচ্ছা, তো এখান দিয়ে হচ্ছে আমরা টানেল দিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। তো দেখা যাক টানেলের ভিতরে আসলে বাইক ঢুকতে দেয় কি না। বাইক ঢুকতে দিলে তো হইলই, আর নাইলে আবার ঘুরে যাইতে হইব। তো এই জায়গাটা রাত্রেবেলা হররবল একটা সিচুয়েশন হয় এই জায়গা দিয়ে, আমি যতটুকু শুনছি আর কি। একদম ফাঁকা নিরালা থাকে, এত সুন্দর একটা রাস্তা। এই রাস্তায় যদি ভিডিওই না করতে পারলাম তাইলে হইলো। দুই পাশে সারি সারি গাড়ি, আর হচ্ছে মাঝখান দিয়ে হাইটে দিতেছে, মনে হইতেছে যে গার্ড অফ অনার দিতেছে গাড়িগুলা। মানে কি বলবো, একটা বন্দরে ঢুকছি, একটা অন্যরকম ভাইব, যে আসলেই বন্দরে ঢুকছি, চট্টগ্রাম বন্দরে আসলেই ঢুকছি, এটা অন্যরকম ভাইব। যাই হোক, অনেক গরম পড়ছে, আর তার থেকে বড় কথা হচ্ছে জ্যাকেটটা পইরা আছি, মানে খুব প্রেশার লাগতেছে। বাট প্রেশার লাগলেও কিছু করার নাই, সেফটি ফার্স্ট। আস্তে আস্তে যাচ্ছি, দেখি এখনো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে যাইতে। এই হচ্ছিল বিষয়। যাই আগে। লুক অ্যাট দিস ভিউ। এটা হচ্ছে কর্ণফুলী সেতু, মানে অসাম, এক কথায় মনোমুগ্ধকর জায়গা। যদিও যানবাহনের রাশ একটু বেশি এইখানে, বাট জাস্ট দেখেন, অসাম। কথা ছিল টানেল দেওয়া যাব, কর্ণফুলী টানেল দেওয়া যাব, টানেল দেওয়া যাইতে পারি নাই। তো সেতু দিয়ে উঠে গেছি। টানেল দেওয়া গেলে হয়তো ভালো হইতো, বাট টানেল দেওয়া যাইতে পারি নাই। বাট ভাল লাগতেছে, যদিও গরম বেশি,
কিন্তু গরমটা গায়ে লাগতেছে না। ওই যে একটা বাতাস, গ্রাম্য বাতাস, বাতাসটাই লাগতেছে। তো এ হচ্ছিল বিষয়, এ হচ্ছিল বিষয়। তবে রাস্তা এক কথায় চমৎকার, 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 জোস রাস্তা। ফার্স্ট টাইম কক্সবাজার আসা, এবং আশা করা যায় যে নেক্সট টাইম যখন আসবো তখন ওয়াইফকে নিয়ে আসবো। কক্সবাজার একা একা আসতে ভাল লাগে না। আচ্ছা, এখান থেকে কক্সবাজার হচ্ছে দেখলাম 45 কিলো, মেবি 45 কিলো আর 43 কিলো, দুইটার একটা দেখছি। বাট এই রোডটা অনেক ডেঞ্জারাস। বাসগুলো যে বিপরীত সাইড থেকে আসে, ও মাই গড, মানে পুরো রাস্তার অর্ধেকটা নিয়ে নেয়। হ্যাঁ, এই এই রোডে যারা বাইক চালাবেন, খুব সাবধান, খুব কেয়ারফুল। পুরা ওয়ান ওয়ে রোড। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে অস্বাভাবিক গতিতে বাস, তারপর হচ্ছে মাইক্রোগুলো আসে, আর বাংলার টেসলা তো আছেই। সো আর এই যে ছোট ছোট স্পিড ব্রেকার আছে এখানে, অনেক স্পিড ব্রেকার। এই ছোট ছোট স্পিড ব্রেকারগুলো খুব সাবধান, চোখে পড়ে না, এক কথা হচ্ছে চোখে পড়ে না, বাট স্পিড ব্রেকার অনেক। ব্রেকার নাই। ও কমই চালাইছে, পুরো রাস্তাটা আমি একাই চালাইছি। ও হয়তো 30-40 কিলোর মতো চালাইছে। দেখ কতটুকু আমার ধরেন যে একটু রেস্ট নেওয়া হয়ে গেল, কিন্তু পায়ে ব্যথা করছে অনেক। পিছনে বসে থাকা অনেক কষ্ট, এটা সত্য। তবে লুকটা কিরকম আসতেছে জানি না, বাট যদি আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি বা আমার চোখে আমি বলি, যে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এটা বলার মতো না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ঢাকার বাইরে বের হইলেই একটু সবুজের দিকে তাকাইলে আমাদের ভাল লাগে। আমরা ওই ধরেন যান্ত্রিক কোলাহল থেকে একটু যখন বাইরে বের হই, আমরা যখন একটু যান্ত্রিক, মানে আমরা তো যান্ত্রিক শহরেই বসবাস করি, তো যান্ত্রিক কোলাহল থেকে যখন একটু বের হই,
তখন অনেক ভালো লাগে, অনেক। সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখেন অর্ধেক রাস্তা নিয়ে আসতেছে, যে বাকি যানবাহনগুলো কিভাবে যাবে, বাকি ভেহিকেলগুলো কিভাবে যাবে, এটার কোনো, তার কোনো মাথা ব্যথাই নেই। তাদের তাদের কোনো মাথা ব্যথাই নেই। সো এই জায়গাগুলি আসলে পরিবর্তন করাও যায় না, বা যাবে না, কখনোই যাবে না এগুলো পরিবর্তন করা। এক লেনের গাড়ি আরেক লেনে উঠবেই। এ, এই রুটে, মানে এই রুট না, বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না এই আইনগুলো পাশ করা। তো আমাদের এইভাবেই থাকতে হবে। আচ্ছা, আর একটু চালাই, তারপরে আবার ক্যামেরাতে আসি। দেখতে দেখতে কক্সবাজার এসে পড়লাম। কক্সবাজার সমুদ্র সৈকত। এখান থেকে মোটামুটি, আমার যদি ভুল না হয়, 1 থেকে 1.5 কিলো বাকি। আসতে চট্টগ্রাম থেকে আসতে একটু বেশি কষ্ট হয়েছে, বাট ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জোস ভাবে আসছি। আর হচ্ছে ওই যে বিপুলের জন্য বইসা আছিলাম অনেকক্ষণ, তো আইলসামি ধরে গেছে শরীরে, ওর জন্য বইসা থাইকা। আর আরেকটা বিষয় হচ্ছে, রাত্রেবেলা ঘুম কম হয়েছে, তো একটু তন্ডা তন্ডা ভাবও আইসা পড়ছিল। তবে চট্টগ্রাম থেকে খুব আস্তে আস্তে টানা হয়েছে, খুব আস্তে আস্তে বাইক টানা হয়েছে। এই তো আইসেই পড়ছি। এই হচ্ছে ডলফিন মোড়, ডান দিকে। হ্যাঁ বিপুল, হ্যাঁ ডানেই তো, ডানে যাবো না, গোল চত্বরটা ঘুরে ডাইনে। ও রিয়েলি, ইটস টু হট। এটা হচ্ছে ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে হচ্ছে আমরা ডান দিকে ঢুকতেছি। অনেক, ওরে বাবা রে বাবা, অনেক লোক আসছে ঘুরতে, অনেক লোক আসছে। ঈদের বন্ধ, মানে 10 দিন, 10 দিন বন্ধ। আমরা কি বিচে যাচ্ছি না? তাহলে বিচে যাই, বিচে গিয়ে 1 কাপ চা খায় লই। আচ্ছা, আমরা ডলফিন মোড় থেকে যাব হচ্ছে গোলদিঘির পার। আগে বাসায় গিয়ে নেই, দেন হচ্ছে বিচে আসবো, আগে বাসায় গিয়া ফ্রেশ হয়ে নিই। সারাদিনের জার্নি, মানে কি লেভেলের জার্নি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। মারাত্মক এক্সট্রিম লেভেলের একটা জার্নি হয়েছে। সো আগে বাসায় গিয়া ফ্রেশ হইয়া দেন হচ্ছে বেঁচে যাব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।